দেখে নেব খেলার সময় শিরোনাম। পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম। মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। পেস বোলাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে খুলনায় বিসিবির নানা আয়োজন। ক্রিকেটকে এগিয়ে নিতে তৃণমূলের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ নিয়ে সিরিয়াস আবাহনী। দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্য। জুলাইয়ে শুরু অনুশীলন। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলোর দাপট চলছে। ফ্লামেঙ্গোর কাছে ধরাশায়ী চেলসি। বোকা জুনিয়র্সকে হারালো বায়ার্ন মিউনিখ। ইন্টারের প্রতিপক্ষ রেড ডায়মন্ডস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একাধিক টেস্টে জোড়া শতকের রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। 2 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই টেস্ট সেঞ্চুরির পেয়ার তার ব্যাচে। আর টাইগার অধিনায়ক হিসেবে এমন কীর্তি প্রথম। বর্তমান ক্রিকেটারদের তালিকাতেও একমাত্র শান্ত। এদিন ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরির সংখ্যায় সাকিব আল হাসানকে স্পর্শ করেছেন এই বাঁহাতি। শান্ত যেখানে নাম লিখিয়েছেন সে তালিকাটা কিংবদন্তিদের। আছেন গাভাস্কার, পন্টিং, সাঙ্গাকারাদের মতো বড় বড় সব নাম। শান্তর আগে আরও 14 জন ক্রিকেটার একই টেস্টে জোড়া সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন একের বেশি টেস্টে। টাইগার ব্যাটার সেখানে সবশেষ সংযোজন। একমাত্র বাংলাদেশি তো অবশ্যই শান্ত এই তালিকার একমাত্র অ্যাক্টিভ ক্রিকেটারও। ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররাও জায়গা পাননি এই এলিট লিস্টে। আর বাংলাদেশের হয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরির নজির দেখা গেল টেস্ট ক্রিকেটে। শুরুটা করেছিলেন মুমিনুল হক 2018-তে। লঙ্কানদের বিপক্ষে করেছিলেন 2 ইনিংসেই শতক। এরপর 2 বছর আগে জুন মাসেই মিরপুরে শান্ত এমন রেকর্ডের দেখা পান প্রথম। এবার গলে বাংলাদেশিদের হয়ে প্রথমবারের মতো যা কিনা বিদেশের মাটিতে। টাইগার অধিনায়ক হিসেবেও এমন কীর্তি প্রথম। এই সেঞ্চুরিতে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক হিসেবে তার সেঞ্চুরি সংখ্যা 4টি, সামনে কেবল মুশফিকুর রহিম। 27 বছরের শান্তর সামনে রেকর্ডটা নতুন উচ্চতায় নিয়ে যাবার বড় সুযোগও। অবশ্য রেকর্ডময় দিনে আছে সমালোচনাও। গল টেস্টে যেখানে সুযোগ ছিল ম্যাচ জেতার, সেখানে সেঞ্চুরি পূরণে তার মন্থর ইনিংস নিশ্চিত ড্রর দিকে ঠেলে দিয়েছে ম্যাচের ভাগ্য। ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছাতে শেষ 11 রান নিতে 22 বল নষ্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে 25 বছর পার করেও ব্যক্তিগত অর্জনেই সন্তুষ্টি খোঁজা দলটার নাম বাংলাদেশ। অথচ এই সময়ে ক্রিকেটটা বদলে গেছে অনেক। শান্তর আনন্দ যখন জোড়া সেঞ্চুরিতে, ঠিক একই সময়ে লিডসে একদম নতুন দল নিয়ে ভারত লড়ছে জয়ের খোঁজে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভক্ত আর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে বোর্ডের কাছ থেকে পেয়েছেন সম্মাননা। ভক্তরা নিয়ে আসেন কেক। সবার সঙ্গে মিশে গেলেন শেষ বেলায়। গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। এই গলে শুরু, এই গলেই শেষ। সাঙ্গাকারা, মাহেলার পর টেস্টে লঙ্কানদের হয়ে ম্যাথিউসের সবচেয়ে বেশি রান। কিংবদন্তিকে বিদায়টাও বোর্ড দিয়েছে আড়ম্বরভাবে। যদিও শেষটা জয় দিয়ে রাঙাতে দেয়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে 39 রান আর শেষ ইনিংসটা 8 রানের। শেষ ম্যাচে 2 বার আউট করতে ভূমিকা ছিল মমিনুল হকের। একবার তার বলে, আরেকবার ক্যাচ নিয়ে। নিজের শেষ ইনিংসটা রোমন্থন করলে নিশ্চয়ই মনে পড়বে টাইগার ক্রিকেটারকে। মাঠে মুশফিকের সঙ্গে খুনসুটি সবাই দেখেছে। বিদায় বেলায় বন্ধুত্বের কথাও স্মরণ করলেন লঙ্কান লিজেন্ড। এটা আমার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত। এখানে ক্যারিয়ার শুরু করেছিলাম, এখানেই ইতি টানলাম। দীর্ঘ ক্যারিয়ারে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার পরিবার ভালো খারাপ সব সময় পাশে ছিল। তাদের অবদান অতুলনীয়। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু। মুশফিক তাদের একজন। দীর্ঘদিন একসাথে খেলেছি। তাদের প্রতি ধন্যবাদ এমন সম্মান দেওয়ার জন্য। ম্যাচ শেষে সবার অপেক্ষা অ্যাঞ্জির জন্য। গলের খোলা গ্যালারি শেষ বেলায় এসে পরিপূর্ণ, নিজেদের কিংবদন্তিকে বিদায় জানাতে। বিশ্ব ক্রিকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস তাদের কাছে অ্যাঞ্জি। গোটা মাঠ প্রদক্ষিণ করেন এই অলরাউন্ডার। চারদিক থেকে ধ্বনি ওঠে তার নামে।
ক্রিকেট বোর্ড জানিয়েছে বিশেষ সম্মাননা। ম্যাচ শুরুর আগে যেমন সাবেক বর্তমানরা এসেছিলেন, এদিন বোর্ড কর্তারা ছিলেন তার পাশে। বিদায়ী বক্তব্যে লম্বা ক্যারিয়ারে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সবাইকে, বিশেষ করে পরিবারের সদস্যদের। এরপর একে একে সেলফি আর অটোগ্রাফের আবদার মেটান সবার। পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দি হন ম্যাথিউস, ভালোবাসায় সিক্ত হন মাঠকর্মীদেরও। ম্যাথিউস তার শেষ টেস্টে আজকে খেলে ফেলেন এবং কি এই কিংবদন্তিকে আসলে বিদায় কিভাবে দিতে হয় শ্রীলঙ্কা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশ নিশ্চয়ই সেখান থেকে শিক্ষা নেবে এবং সাকিবের মতো যারা লিজেন্ড আছে তাদেরকে মাঠ থেকে এভাবে বিদায় দিবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। বাংলাদেশের টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী নানা আয়োজন। শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব 12 সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা। ছিল পেসার হান্ট, কমেন্ট্রি বুথ সহ ব্যতিক্রমী সব কর্মসূচি। টেস্ট ক্রিকেটকে আরও এগিয়ে নিতে দেশের তৃণমূল থেকে ক্রিকেট প্রতিভা খুঁজে নিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। 2000 সালের 26 জুন ঘোষণা এসেছিল ক্রিকেটের অভিজাত ক্লাবে বাংলাদেশের জায়গা পাওয়ার। এরপর কালে কালে কেটেছে 25 বছর, যার নানা অর্জন শোভা পাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তের ডিসপ্লে বোর্ডে। রজত জয়ন্তীর সপ্তাহব্যাপী বিশাল আয়োজনের শুরুটা খুলনা থেকে। সবুজ ঘাসের গালিচায় সাদা পোশাকে শিশুদের বোলিং ফিল্ডিংয়ে মুখর ছিল খুলনা বিভাগীয় স্টেডিয়াম। উৎসবের মূল আকর্ষণ ছিল ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব 12 সিক্স-এ-সাইড ক্রিকেট, যেখানে অংশ নেয় বিভিন্ন স্কুলের খুদে ক্রিকেটাররা। পেসার হান্টে বোলিংয়ে গতিমাপার সুযোগ পান স্থানীয়রা, আর কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্যের অভিজ্ঞতা নেন দর্শনার্থীরা। গুড লাক উইশ বোর্ডে টেস্ট ক্রিকেট নিয়ে শুভেচ্ছা বাণী লিখে রাখেন অনেকে। খুদে ক্রিকেটারদের চোখে মুখে আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে জাতীয় দলে টেস্ট খেলতে। আমি মুশফিকুর রহিমের মতো প্লেয়ার হতে চাই। আমি আপনার নাইদুলের মতো বলার হতে চাই, ফার্স্ট হ্যান্ড বলার। আমি তামিমকে অনেক ফলো করি। আমি ভবিষ্যতে বাংলাদেশ টিমে একজন বিখ্যাত প্লেয়ার হতে চাই। 153 টেস্টে মাত্র 23 জয়, 18 ড্রর পাশে 111 ম্যাচে পরাজয়। পরিসংখ্যানই বলে দেয় সাদা পোশাকে প্রত্যাশিত ফলের চেয়ে কতটা দূরে টাইগাররা। সার্বিক সাফল্যে সন্তুষ্ট নয় বিসিবিও। লঙ্গর ভার্সন ক্রিকেটকে দিনের পর দিন অবহেলা করা হয়েছে বলে অভিযোগ বিসিবির নতুন এই সহসভাপতির। তবে ক্রিকেটকে দেশব্যাপী আরও ছড়িয়ে দিয়ে এগিয়ে নেয়াই এবারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। টেস্টের জন্য যে জিনিসগুলির প্রয়োজন, যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, যে ধরনের ট্রেনিং প্রয়োজন, খেলোয়াড়দের মধ্যে যে মানসিকতা গড়ে তোলা প্রয়োজন, সেদিকে আমরা মনোযোগ দিব। আমরা চেষ্টা করবো আমাদের পরের জেনারেশনটা। এখন ব্যাপারটা যদিও খুব কঠিন, কারণ টি-20 এবং ওয়ানডের যুগে এটা খুব কঠিন। আমাদের সামনের জেনারেশন যেন টেস্ট ক্রিকেটটাকে মাথায় রাখে তাদের খেলার। ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি জোর দিতে হবে, যেটা হয়তো বা ল্যাকিং ছিল আমাদের। বাট আমার কাছে মনে হয় সবাই মিলে যদি কাজ করে তাহলে এই জায়গাটা ইমপ্রুভ করে তারপরে না টেস্ট ক্রিকেটে হয়তো আমরা ভালো করতে পারবো। কিছুদিন আগে মেয়েদের ক্রিকেটেও এসেছে টেস্ট স্ট্যাটাস, তবে এখনও সাদা পোশাকে মাঠের অভিজ্ঞতা হয়নি নারীদের। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ না থাকায় নারী দলেরও নেই কাঙ্ক্ষিত সাফল্য। বিসিবি এই উদ্যোগটা যদি নেয় যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগে যদি বছরে যদি টুর্নামেন্টগুলো করে ওমেন্স টিমে, তাহলে মনে হয় মেয়েরা বেরিয়ে আসবে। টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত বাংলাদেশের বড় জয় 2018 সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও 184 রানের ব্যবধানে। সাদা পোশাকে 25 বছরে টাইগারদের নানা অর্জন থাকলেও আক্ষেপও আছে অনেক। নতুন পরিকল্পনায় স্থানীয় ক্রিকেটের উন্নয়নের মধ্য দিয়ে আগামী দিনে দেশের ক্রিকেটও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় ঢাকা আবাহনী, যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তা না হলে বিকল্প ভেন্যু হিসেবে আবাহনীর ভাবনায় সিলেট জেলা স্টেডিয়াম। এদিকে চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ সামনে রেখে দল গোছানো শুরু করেছে আবাহনী। লোকালদের ধরে রাখার পাশাপাশি বিদেশি ফুটবলারও দলে ফেরাবে ক্লাবটি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু করবে আকাশী নীলরা। এফসি টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব হিসেবে বিবেচনা করা হয় ঢাকা আবাহনীকে। 2019 সালে এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিল আকাশী নীলরা। লিগ চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকায় এফসির চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হাতছাড়া হয়েছে মোহামেডানের। তাতেই ভাগ্য খুলেছে আবাহনীর। তবে মূল পর্বে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা।
প্রতিপক্ষ হিসেবে কিরগিজস্তানের ক্লাব বুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী। ক্লাব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেই ম্যাচে হোমে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে আকাশী নীলরা। তবে ভেন্যু নিয়ে বেঁধেছে বিপত্তি। এএফসির কাছে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে রেজিস্ট্রেশন করালেও আবাহনী খেলতে চায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়, যার জন্য বাফুফেকে চিঠি পাঠিয়েছে তারা। আমাদের হোম হিসেবে সিলেট স্টেডিয়ামকে আমরা দিয়েছি। ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাচ্ছি যে জাতীয় স্টেডিয়ামে আমরা এই ম্যাচটা খেলতে চাই, কারণ যেভাবে দর্শকরা বাংলাদেশের খেলায় কি বলবো যে উন্মাদনাটুকু দেখিয়েছে, সেই উন্মাদনাটুকুর যাতে আবারও বহিঃপ্রকাশ ঘটে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে ক্যাম্প শুরু করবে ঢাকা আবাহনী। এই ম্যাচের জন্য লোকালদের ধরে রাখার পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় ধানমন্ডির ক্লাবটি। আবাহনী যেহেতু এফসি কাপে খেলছে, একটা শক্তিশালী দল নিয়েই আপনার এটা খেলা উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদের গতবারে যে খেলোয়াড়রা ছিল তার সাথে যদি আরও স্থানীয় কিছু খেলোয়াড় সংযুক্ত করে এবং বিদেশি সংখ্যা বাড়িয়ে যদি দলের শক্তি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা কিরগিজস্তানের এই টিমকে আমাদের মাঠে পরাজিত করতে সক্ষম হব। আগামী 12 আগস্ট হোমে প্লে অফের ম্যাচ খেলবে ঢাকা আবাহনী, যেখানে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশের প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের স্কোয়াডের থেকেও মূল একাদশের সুযোগ না পাওয়ায় আক্ষেপ নিয়ে গোলরক্ষক সুজন হোসেনের। তবে এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলোতে একাদশের জায়গা করে নিতে চান এই ফুটবলার, যার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এদিকে অক্টোবরের বাছাই পর্বের ম্যাচ মাথায় রেখে ছুটিতে থাকা সতীর্থদের পাড়া মহল্লার টুর্নামেন্ট খেলার সময় সতর্ক থাকার পরামর্শ দিলেন এই ফুটবলার। ঘরোয়া লিগের মৌসুম শেষ, নেই জাতীয় দলের ব্যস্ততাও। নিজেকে ফিট রাখতে তাই সাবেক ফুটবলারদের সঙ্গে অনুশীলনে নেমেছেন জাতীয় দলের গোলরক্ষক সুজন হোসেন। ছুটিতে গিয়ে জাতীয় দলের অনেক তারকা ফুটবলাররাই খেলছেন পাড়া মহল্লার টুর্নামেন্ট, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। তবে জাতীয় দলের এই গোলরক্ষকের মতে পরিস্থিতির শিকার হয়ে অনেক ফুটবলারকে খেলতে হয় এসব টুর্নামেন্ট। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর কথা মাথায় রেখে সতীর্থদের ইনজুরি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন সুজন। যদি না করতে যায় তখন আবার বলবে যে ন্যাশনাল খেলে দেখা বা বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে দেখা হয়তো ওদের ইগো বেশি, এজন্য ওরা না করে। তাই ওই ক্ষেত্রে অনেকেই আছে না করতে পারে না, সিরিয়াস যেন না খেলে, কারণ আপনার সামনে আবার এলো আপনার একটা ভালো আপনার এটা আমাদের ডু অর ডাই, এই ম্যাচ জিততেই হবে এনি হাও। তাই আমার পার্সোনালি আমি বলি যে যে জায়গায় খেলো মানে সচেতন হয়ে খেলো। বিতুল মারমার কারণে একাদশে নিয়মিত সুযোগ হয় না সুজনের, তাতে খুব একটা আক্ষেপ নেই এই গোলরক্ষকের। নিজেকে প্রস্তুত করে আস্থা অর্জন করতে চান কোচের। আমার যে ল্যাকিংস আছে, যেমন কোচ হয়তো মিতুল আমার চেয়ে বেস্ট, ওর কিছু ওরকম ভালো আছে দেখেই ওকে খেলায়। তো আমিও চিন্তা করব যে ও যা চায় তাই করে আমি টিমে খেলার জন্য। এশিয়ান কাপ বাছাইয়ে বাকি ম্যাচগুলোর জন্য সেপ্টেম্বর উইন্ডোকে গুরুত্ব দিচ্ছেন এই ফুটবলার। সেরা প্রস্তুতি নিয়েই খেলতে চান এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে। যখন আপনি একটা ভালো টিমের সাথে খেলবেন তখন বুঝতে পারবেন যে আপনার টিমের কতটুকু আপনার আছে। লাল সবুজদের মূল একাদশে জায়গা পেতে গোলরক্ষকদের মধ্যে চলছে নীরব প্রতিযোগিতা। বিষয়টা উপভোগী করছেন সুজন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতে দেশে ফিরলেন আব্দুর রহমান আলিফ সহ বাংলাদেশ আর্চারি দল। এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে দেশকে সাফল্য এনে দিয়েছেন আলিফ। ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান আলিফ। আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় স্বর্ণজয়ী আর্চারকে। বিকেএসপির পক্ষ থেকেও জানানো হয় সম্মাননা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও অংশ নিয়েছেন আলিফ, তবে কখনো একক ইভেন্টে কোনো পদক জিততে পারেননি। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয় ক্যারিয়ার সেরা সফলতা তার। আমার এমনি বলছে যে তুমি তোমার নর্মাল শুটিং করো, তুমি ইনশাল্লাহ জিতে যাবো। তো ও যখন ইনশাল্লাহ বলছে তখন আমি অনেক কনফিডেন্স পাইছি যে না, ও যদি ইনশাল্লাহ বলতে পারে আমি কেন পারবো না করে দেখাইতে। তো লাস্টে 2-10 মেয়ে দিছি, তো উইন হয়ে গেছি। কোচ নর্মালি আমাদের ফোকাস দিচ্ছে মেইনলি টিমে। আমরা টিমে চেষ্টা করছিলাম, তবে টিমে রেজাল্ট হয়নি। তো ওইদিকে ইন্ডিভিজুয়াল খেলা ছিল আগে, ইন্ডিভিজুয়াল আমরা নর্মালি আগে ফাইনাল উঠে গেছিলাম। লক্ষ্য আমার আড়াইশো অলিম্পিকে কোয়ালিফাই করে টিম নিয়ে খেলা। তো এই জন্য আমাদের কি সবগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো অনেক আগাবে, তাহলে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলতে পারবো।
মেসি রোনালদোর একটা ম্যাচ আয়োজনে মরিয়া হয়ে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপে। সম্ভব না হয় এবার নতুন পরিকল্পনা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রকদের। গণমাধ্যমে গুঞ্জন আবারও কনফেডারেশন কাপ শুরু করতে কাজ শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের মতোই 4 বছর অন্তর 6টি মহাদেশীয় চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বকাপ এবং নেশনস লিগ জয়ী 2 দলকে নিয়ে আয়োজন করা হতে পারে কনফেডারেশন কাপের নতুন আসর। পরিকল্পনা সফল হলে আর্জেন্টিনা পর্তুগাল ম্যাচেই দেখা যাবে 2 মহাতারকাকে। মহা ধুমধাম করে ছোট্ট একটা টুর্নামেন্টের কলেবর বাড়িয়ে তানিয়ের রীতিমতো হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ফিফা, কিন্তু টুর্নামেন্ট শুরু হতে দেখা গেল লবডঙ্কা। এত ধুমধাম করে যে দর্শক টানার জন্য আপ্রাণ চেষ্টা করে গেল ইনফান্তিনো বাহিনী, তাদেরই আগ্রহ নেই বিন্দুমাত্র। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের কথা। ক্লাব ফুটবলের ঠাসাসুচির পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররাও তাদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ ফিফার এই নতুন আসরে। উয়েফা তো রীতিমতো বিরক্ত এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে। হাভিয়ের তেবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন টুর্নামেন্ট ফুটবলের কোনো উপকার নয়, বরং অপকার করছে, জীবনী শক্তি নষ্ট করছে ফুটবলারদের। তাই এখনই ফিফার ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টটিকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু অর্থের লোভ যেন পাগল করে তুলেছে ফিফাকে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইনফান্তিনো এবং তার কর্মকর্তাদের। তাই তো মোটা দাগে একটা ব্যর্থ টুর্নামেন্ট চলমান থাকার মধ্যেই এবার নতুন আরও একটা বৈশ্বিক আসরের পরিকল্পনা সাজাচ্ছে ফিফা। বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশন কাপ ফেরত আনতে উঠে পড়ে লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। প্রাথমিক আলোচনায় সব কন্টিনেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন ফরম্যাটের কথা। এখন কেবল অপেক্ষা, যদি কোনো ভেটো আসে তাহলে সেটা মোকাবিলা করার। নতুন নিয়মে বিশ্বকাপের মতোই 4 বছর অন্তর অন্তর আয়োজিত হবে ফিফার কনফেডারেশন কাপ। মূলত বিশ্বকাপের আগে বিশ্বকাপের শহরকে পরিচিত করে তুলতেই এই মহাযজ্ঞ করতে চায় ফিফা। প্রস্তাবিত ফরম্যাটে এখন পর্যন্ত 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে চান ইনফান্তিনো, যেখানে 6 মহাদেশীয় চ্যাম্পিয়নের সঙ্গে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং নেশনস লিগের শিরোপাধারীরা। সে অর্থে আগামী বছর প্রথম টুর্নামেন্ট আয়োজন করলে সেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই। কারণ ফরম্যাট অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। এছাড়া ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে থাকবে কোপা আমেরিকার রানার আপ কলম্বিয়া। কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন একই দল হওয়ায় সুযোগ পাচ্ছে কলম্বিয়ানরা। কনফেডারেশন কাপের বাকি দলগুলো হলো গোল্ড কাপ উইনার মেক্সিকো, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার, আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন আইভরি কোস্ট এবং ওশেনিয়া নেশনস কাপ উইনার নিউজিল্যান্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টানা দর কষাকষির পর ফ্লোরিয়ান উইর্টস এখন লিভারপুলের। নিজেদের ক্লাব ইতিহাস তো বটেই, 22 বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার। তাকে ভেড়াতে অলরেডদের খরচ করতে হয়েছে 125 মিলিয়ন পাউন্ড। লাল জার্সি গায়ে প্রথম মৌসুমেই সবকিছু জিততে চান এই জার্মান। 22 বছরের জার্মানের পেছনে আটঘাট বেঁধেই নেমেছিল লিভারপুল। টানা দর কষাকষি, তবুও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি অলরেড। বুন্দেসলিগার মৌসুম সেরা খেলোয়াড়কে অবশেষে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ালো বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। খরচ 125 মিলিয়ন পাউন্ড। 100 মিলিয়ন সরাসরি শর্ত পূরণ হলে বাকি 25 মিলিয়ন 2 ধাপে যোগ হবে অ্যাড-অনস হিসেবে। আর তাতেই প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার বনে গেলেন ফ্লোরিয়ান উইর্টস। আগের রেকর্ডটা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেসের দখলে। 121 মিলিয়নে তাকে দলে ভেড়ায় চেলসি। সে রেকর্ড ভাঙলেন উইর্টস ইউরোপিয়ান টপ 5-এ, যা কিনা ষষ্ঠ সর্বোচ্চ ট্রান্সফার ফি। শুক্রবার সম্পন্ন হয়েছে মেডিকেল। লিভারপুলের জার্সি গায়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন এই মিডফিল্ডার। অলরেডদের করতে চান সর্বজয়ী। প্রতি বছর আমি সবকিছু জিততে চাই। সবার আগে আমাদের নিজেদের কাজটা করতে হবে। গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছে, তাই এটা আবারও জেতা আমার লক্ষ্য এবং চ্যাম্পিয়ন্স লিগে যতটা সম্ভব এগিয়ে যেতে চাই। আমি সত্যি উচ্চাভিলাষী। গুঞ্জনটা অনেকদিন ধরেই ছিল, তবে নিজেদের সেরা ফুটবলারকে কম দামে ছাড়তে নারাজ লেভারকুজেন। উইর্টস এখন বুন্দেসলিগা থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি ফুটবলার। আগের রেকর্ডটা ওসমান দেমবেলের। বিশ্বের সেরা 3 ক্লাবের একটাতে যেতে চাচ্ছিলাম, আর আমার মতে লিভারপুল তার মধ্যে একটি। লিভারপুলে নিজেকে সেরাদের হাতে দেখতে পাচ্ছি। তারা তাদের পরিকল্পনা দিয়ে আমার বিশ্বাস অর্জন করেছে। তাদের অফার বেশ ভালো এবং দিন শেষে সিদ্ধান্তটা সহজ ছিল আমার জন্য।
by the people here, by the idea. ভিড়স উন্মাদনা টের পাচ্ছে লিভারপুল। ইংলিশ গণমাধ্যমগুলোর দাবি 2007-এ ফার্নান্দো তোরেসের পর প্রথমবারের মতো কোনো সাইনিং নিয়ে এত আগ্রহ অলরেডদের। 2030 নাগাদ চুক্তির মেয়াদ। চলতি মৌসুমে এর আগে লেভারকুজেন রাইট ব্যাক ফ্রিম্পংকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। সাব্বির মিথুন, সময় সংবাদ। বার্সেলোনা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ, এমন খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। রেড ডেভিলস কোচ আমরিমের পছন্দের তালিকায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। এছাড়াও এমি নিজেও চাইছেন ম্যানচেস্টারের নাম লেখাতে। তবে সবকিছু নির্ভর করছে এমি মার্তিনেজের ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের সমঝোতার উপর। আর্জেন্টিনার হয়ে অর্জনের খাতায় আর হয়তো কোনো অপূর্ণতাই নেই এমিলিয়ানো মার্তিনেজের। একটা বিশ্বকাপ আর দুইটা কোপা আমেরিকা জেতার পর আক্ষেপ থাকার কথাও না। তবে যদি ক্লাব ফুটবলের কথা বলা হয়, নিশ্চয়ই মনের গহীন কোণে বড় সড়ো একটা আক্ষেপ রয়েই গেছে বিশ্বকাপ জয়ী তারকার। ক্যারিয়ারের একটা লম্বা সময় এমির নষ্ট হয়েছে আর্সেনালের ঘরে। অ্যাস্টন ভিলায় গিয়ে নতুন জীবন পান তিনি, তবে তা পরিপূর্ণ করতে পারেনি এই গোলরক্ষককে। চলতি মৌসুম শেষ হতেই সম্ভাবনা তৈরি হয় ঠিকানা বদলের, যে সুযোগ কোনোভাবেই নষ্ট করতে চাইছেন না এই আর্জেন্টাইন। এমন এক দলে নাম লেখাতে চান তিনি, যা পরিপূর্ণ করবে তার ক্লাব ক্যারিয়ার। এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে এতদিন সমান্তরালে চলেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। তবে সম্প্রতি এই আলোচনা কেন্দ্রীভূত হয়েছে ম্যানচেস্টারে গিয়ে, সেটা বাজ পাখির একান্ত আগ্রহ আর রেড ডেভিলস কোচ রুবেন আমরিমের পছন্দের কল্যাণে। আমরিমের পছন্দের তালিকায় বহু আগে থেকে ছিলেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক। স্পোর্টিং লিসবনে থাকার সময়ও তাকে পর্তুগালে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে দল বদলের অর্থ নিয়ে বনিবনা না হওয়ায় ইচ্ছে পূরণ করতে পারেননি পর্তুগিজ কোচ। এমি মার্তিনেজের বাই আউট ক্লজের একটা ইস্যু এবারও আছে। বিভিন্ন সূত্র মতে তাকে ছাড়তে ম্যান ইউনাইটেডের কাছে 40 মিলিয়ন পাউন্ড চাইছে ভিলা, যেটা নিয়ে দর কষাকষি চলছে দুপক্ষের। শেষ পর্যন্ত এই ডিল একটা পর্যায়ে যাবে তা অনেকটাই নিশ্চিত, কারণ একদিকে এমি মার্তিনেজ যেমন খুব করে চাইছেন ম্যানচেস্টারে যেতে, অন্যদিকে আমরিমেরও একই চাওয়া। মূলত আন্দ্রে ওনানার রিপ্লেসমেন্ট খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেল দুই মৌসুমে এমন কিছু হাস্যকর ভুল করেছেন এই গোলরক্ষক, যা রীতিমতো বিব্রত করেছে ক্লাবকে। এছাড়াও ইউনাইটেডের তার্কিশ গোলরক্ষক আলতাই বায়ান্দিরের উপর খুব একটা ভরসা নেই টিম ম্যানেজমেন্টের, তাই এবার মিলে যেতে পারে 2-4। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও বিতর্কের জন্ম দিলেন স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল। নিজের চেয়ে বয়সে 11 বছরের বড় এক স্প্যানিশ মডেল ও পর্ন তারকার সঙ্গে দেখা করার বিষয়ে আবারও আলোচনায় বার্সেলোনা ফুটবলার। ক্লদিয়া বাভেল নামে এই মডেলের সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন এমন খবর আসলেও তা অস্বীকার করেছেন ইয়ামাল, জানিয়ে এবার মুখ খুলেছেন খোদ বাভেল নিজেই। এ দুজনের কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হবার পর বাভেল জানান ইয়ামাল তাকে অনেক অনুরোধ করলেও তিনি দেখা করেননি। প্রতিনিয়ত নিত্য নতুন সমালোচনার জন্ম দিচ্ছেন লামিন ইয়ামাল। 17 বছর বয়সী এই ফুটবলারের নাম জড়াচ্ছে একের পর এক নারী ঘটিত কাণ্ডে। ক্লাব বিশ্বকাপে না খেলায় নতুন মৌসুম শুরুর আগে লম্বা সময় ছুটিতে আছেন বার্সেলোনার ফুটবলাররা। ছুটির এই সময়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তারা, সেখানেই বাধে বিপত্তি। অবকাশ যাপনে ভিন্ন পন্থা বেছে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন লামিন ইয়ামাল। কদিন আগে নিজের চেয়ে 13 বছরের বড় মডেল ফাতি ভাস্কেজের সঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। এই ঘটনার জেরে নাকি হত্যার হুমকিও পেয়েছেন বলে দাবি করেন ফাতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার নতুন বিতর্কের জন্ম দিলেন 17 বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার। আবারও নিজের চেয়ে বয়সে বড় এক পর্ন তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গে দেখা করেছেন লামিন। 29 বছর বয়সী বাভেলের সঙ্গে সময় কাটানোর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ইয়ামাল, জানিয়ে এবার মুখ খুললেন বাভেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাভেল জানান ইয়ামাল তার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন, এমনকি নিজ বাড়িতে তাকে ডেকেছিলেন বলে অভিযোগ করেন ক্লদিয়া বাভেল। ইয়ামাল আমাকে অনেক মেসেজ দিয়েছে, আমাকে বলেছে আমি যেন ওর বাসায় যাই, আমার জন্য ও ব্যক্তিগত পার্টির আয়োজন করবে। আমার কাছে অনেক অডিও রেকর্ডিং আছে,
সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আমি যেন সংকোচ বোধ না করি, সে ব্যাপারেও ইয়ামাল আমাকে বলেছে। আমি ওকে বলেছি যে আমি অপ্রাপ্তবয়স্ক কারোর সঙ্গে দেখা করতে চাই না। সম্প্রতি সে আমাকে হুমকি দিয়ে বলেছে যে আমি যেন এ সম্পর্কিত কোনো কিছু শেয়ার না করি। চিন্তা করুন একবার, আমার কখনো কোনো নাবালকের সঙ্গে সম্পর্ক ছিল না। সে অস্বীকার করে যে আমরা দেখা করেছি। আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আপত্তিকর এবং মানহানিকর বার্তা বন্ধ করা হোক। কখনো কোনো সাক্ষাতের ব্যবস্থাও করিনি তার সঙ্গে। আমি খ্যাতি বা অর্থের সাথে জড়িত কোনো পরিকল্পনাও কখনো ছিল না। আমরা যে বিষয়ে একমত তা হলো আমাদের মধ্যে সম্প্রতি কোনো সাক্ষাৎ হয়নি। যদিও বাভেল দাবি করেন ইয়ামালের সঙ্গে নাকি তার 2024-এ দেখা হয়েছিল, তবে এরপর অনেক অনুরোধ করা হলেও আর দেখা করেননি লামিনের সঙ্গে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়ল ম্যানচেস্টার সিটি। গেল মৌসুমে ইপিএলে 9 ম্যাচে কিক অফ এবং দ্বিতীয়ার্ধে মাঠে নামতে দেরি করায় এবার 1 মিলিয়ন পাউন্ডের বেশি আর্থিক জরিমানা করা হলো সিটিকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইপিএল কর্তৃপক্ষ। যদিও এই শাস্তির পর ক্ষমা চেয়েছে ক্লাবটি, এর আগেও একই নিয়ম ভঙ্গের দায়ে 2 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয় ম্যানচেস্টার সিটিকে। গেল মৌসুমটা একেবারে দুঃস্বপ্নের মতো কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে হঠাৎই হয় ছন্দপতন, এরপর হাতছাড়া হয় ইপিএল শিরোপা। পেপ গার্দিওলা অপ্রত্যাশিত এক মৌসুম কাটানোর পর এবার নতুন বিপদের মুখে ম্যানচেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপ দিয়ে নতুন মৌসুম শুরুর আগে ভালো একটা সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামে ম্যান সিটি। তবে এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে আর্থিক জরিমানা। ইপিএলে নিয়ম ভঙ্গের কারণে এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে সিটিকে। গেল মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে বিলম্বিত কিক অফ এবং পুনরায় ম্যাচ শুরু সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটিকে জরিমানা করেছে। তবে জরিমানার সে অর্থের পরিমাণ শুনলে চোখ চড়ক গাছ হবে যে কারো। কিক অফে দেরি করা সহ বেশ কয়েকটি নিয়ম ভঙ্গের কারণে এবার 1 মিলিয়ন ইউরো বা 10 লাখ পাউন্ডের বেশি জরিমানা পরিশোধ করতে হবে ইংলিশ ক্লাবটিকে। 1 কিংবা 2 নয়, গেল মৌসুমে একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে 9 বার। 9টি ম্যাচ দেরিতে শুরু কিংবা বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করায় এই আর্থিক শাস্তি দেওয়া হয়েছে সিটিকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই কারণে ক্লাবটিকে জরিমানা করা হলো। 1 বছর আগে একই ধরনের অপরাধের জন্য 2 মিলিয়ন পাউন্ডের জরিমানা করা হয়েছিল ক্লাবটিকে। যদিও আইন ভঙ্গের এই শাস্তি মেনে নিয়েছে সিটি কর্তৃপক্ষ এবং তারা নিশ্চিত করেছে যে ভবিষ্যতে এমন ভুল না করার বিষয়েও খেলোয়াড় ও স্টাফদের সতর্ক করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরো একবার। এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম। মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। পেস বোলাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম। এবং এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ নিয়ে সিরিয়াস আবাহনী। দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্য। জুলাইয়ে শুরু অনুশীলন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।